স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। যে আমরা গতকালকের যে কার্যদিবসে আমরা দেখেছি যে আসলে যে যুদ্ধ বন্ধের একটা ঘোষণা আসায়, সাময়িক একটা বন্ধ ঘোষণা আসার পরে কিন্তু আন্তর্জাতিক শেয়ার বাজার ভালো ছিল, তারই ধারাবাহিকতায় আমাদের শেয়ার বাজারের অবস্থা ভালো ছিল। তো একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময় এই যে হরমুজ প্রণালী যখন বন্ধ করে দেয়া হয় সেটার প্রভাবে আন্তর্জাতিক শেয়ার বাজার পড়ে, তার প্রভাব আমাদের শেয়ার বাজারেও পড়ে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই যে বৈশ্বিক শেয়ার বাজারে হরমুজ প্রণালীটা কি এখন বৈশ্বিক শেয়ার বাজারের নিয়ন্ত্রক হয়ে পড়েছে কিনা? অ্যাকচুয়ালি যে কোনো ধরনের জিওপলিটিক্যাল ইভেন্ট যখন ঘটে, পুঁজিবাজার তো আসলে এক্সপেকটেশনের উপরে ড্রিভেন। তো আমাদের পুঁজিবাজারে স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়ে। তো সর্বশেষ যখন এরকম একটা ঘটনা ঘটেছিল রাশিয়া ইউক্রেন ওয়ারের সময়, তো ইউক্রেন কিন্তু বিশ্বের তৃতীয় বৃহৎ খাদ্য উৎপাদনকারী, বলা হয় যে ইউরোপের ব্রেড বাস্কেট। সো রাশিয়াও একটি বড় জ্বালানি রপ্তানিকারক দেশ। তো তখন একটা প্রভাব হয়েছিল। তো আমাদের এখন যেটা হয়েছে যে আমরা কিন্তু আসলে কাঁচামালের ক্ষেত্রে আমদানি নির্ভর একটি কান্ট্রি। তো সেই কারণে আমাদের কিন্তু এই 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 জিনিসগুলোতে আমাদের সেন্সিটিভিটি থাকে। তো হরমুজ প্রণালীর মাধ্যমে কিন্তু শুধুমাত্র যে তেলের প্রবাহ নিশ্চিত হয় তা না, বিশ্বের মোট উৎপাদিত তেলের 20 ভাগ হরমুজ প্রণালী থেকে চলাচল করে জাহাজগুলোতে। এছাড়াও যদি আপনি ধরেন যে এলএনজি অর্থাৎ লিকুইফাইড গ্যাস যেটাকে বলি আমরা, প্রায় সেটা 17 থেকে 25% কিন্তু হরমুজ প্রণালীর মাধ্যমে আসে কাতারের কাছ থেকে। তো আমাদের বাংলাদেশে কিন্তু দুইভাবে আমরা ইম্প্যাক্টেড হচ্ছি। একটা হলো যে আমাদের সরবরাহ চেইন বা সাপ্লাই চেইন যেটা, সেটা বিঘ্নিত হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের জিসিসি কান্ট্রিগুলোকে যেগুলোকে বলছি, এই সকল কান্ট্রিতে কিন্তু আমাদের প্রায় 1 কোটির বেশি প্রবাসী আছেন, এবং আমাদের রেমিটেন্সের ব্যাকবোনটা কিন্তু আসলে ওই প্রবাসীদের উপরেই নির্ভরশীল। সো ওই এক্সপেকটেশনে কিন্তু একটা একটা আপনি আমাদের যদি রিসেন্ট ট্রেজারি অকশনটা দেখে থাকেন, আমাদের ইলেকশনের পরে কিন্তু ট্রেজারি রেট ফল করতেছিল, বাট আফটার দ্য ওয়ার সিচুয়েশন ট্রেজারি কিন্তু ট্রেজারি রেটটা বেড়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি একটু বলি যে এই যে হরমুজ প্রণালীর উপরে যদি সবকিছু আমাদের বৈশ্বিক শেয়ার বাজারের সাথে আমাদের দেশীয় শেয়ার বাজারের প্রভাবটা পড়বে, এটা ন্যাচারাল একটা বিষয় যে হ্যাঁ পড়তে পারে। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ আমাদের কোনো অপশন আছে কিনা এই যে শেয়ার বাজারের গতিশীলতা বাড়ানোর জন্য, বা শেয়ার বাজারের জন্য অল্টারনেটিভ আমরা আসলে কি করতে পারি, কি ধরনের পদক্ষেপ নিতে পারি? প্রথমত হরমুজের যে অল্টারনেটিভ, এটা আসলে আমাদের সরকারি লেভেলে নির্ধারণ করতে হবে। হয়তো আমাদের জ্বালানি ডাইভার্সিফিকেশন, সোর্স ডাইভার্সিফিকেশন, অথবা সৌর বিদ্যুৎ বা আরো অন্যান্য পলিসি ডিসিশন নিতে হবে। আর আমাদের শেয়ার বাজারের ক্ষেত্রে আমাদের শেয়ার বাজার আসলে অনেকদিন ধরেই একটা বিয়ারিশ ট্রেন্ডে যাচ্ছে। এটার বড় একটা কারণ যে আমাদের মার্কেটের স্ট্রাকচারাল রিফর্মের প্রয়োজন আছে, আমাদের গভর্নেন্সের ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, মাইনরিটি শেয়ার হোল্ডারদের রাইটস প্রোটেক্ট করার মতো একটা ব্যাপার আছে, ফান্ড ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির গ্রোথের একটা ব্যাপার আছে। তো ইমিডিয়েট রেমেডি হিসেবে আমাদের সামনে বাজেট আসতেছে। বাজেটে যদি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো এবং যারা বিনিয়োগকারী আছে তাদের জন্য যদি একটা ইনসেনটিভ ডিক্লেয়ার করা যায়, আমার মনে হয় যে এটা ভালো হবে। আর লঙ্গার রানে গভর্নেন্সকে ইমপ্রুভ করতে হবে, জবাবদিহিতার পরিমাণ যদি বাড়ানো যায়। এবং আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে একজন বিশেষ উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি বিভিন্ন দেশে কাজ করেছেন, বড় বড় ক্যাপাসিটিতে কাজ করেছেন। তো আমরা প্রত্যাশা করি যে এই ব্যাপারগুলো তারা খতিয়ে দেখবেন, এবং ইনসেনটিভ অ্যালাইনমেন্ট যেটা স্পেশালি আমাদের ইন্ডিভিজুয়াল ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা এবং পুঁজির রক্ষার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার সেইগুলো যাতে নেওয়া হয়।
তবে এক্ষেত্রে আমি একটা বিষয় হচ্ছে আপনার সাথে একটু বলছি যে এরই মধ্যে কিন্তু অর্থ পরিকল্পনা মন্ত্রী শেয়ার বাজারের গতিশীলতার জন্য কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে একটি যদি বলি যে কর্পোরেট গভর্নেন্স রুলস বিধিমালা, এটা খুব শীঘ্রই হচ্ছে প্রণয়ন হতে যাচ্ছে। তো এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ মনে হচ্ছে এবং শেয়ার বাজারে সেক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বা শেয়ার বাজারে সেক্ষেত্রে কোন দিকে যেতে পারে? যদি এগুলো এক্সিকিউট হয় অবশ্যই বাজার ভালোর দিকেই যাবে এবং ভালো করবে। একটা ব্যাপার ঠিক যে বাজার ওভারঅল যদি ইয়ার বাই ইয়ার বেসিসে দেখি যে আমরা একটা বটম এসে পৌঁছেছি, আমরা আশা করছি যে ভালো হবে। এখন বৈশ্বিক সিচুয়েশনের উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নেই, বাট ডোমেস্টিক্যালি আমরা যদি আমাদের হাতে যে কাজগুলো আছে সেগুলো যদি এক্সিকিউশন হয়, অনেকদিন ধরে কথা হচ্ছে যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ করে তার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। তো এটা যদি এনশিওর করা যায়, আমার মনে হয় যে আমাদের বাজারের অনেক উন্নয়ন হবে। এবং আরেকটা ব্যাপার, এটা নিয়েও অনেকবার কথা হয়েছে যে আহ, বাজারের গভীরতা বাড়ানোর জন্য নতুন নতুন ভালো ভালো কোম্পানি, বড় বড় কোম্পানিকে তালিকাভুক্ত করার জন্য, যাতে বাজারে ডাইভার্সিফিকেশন করা যায়। আরেকটা জিনিস যদি থার্ডলি আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আমাদের দেশে কিন্তু ইটস এ ওয়ান ওয়ে মার্কেট। আমাদের হয়তো ইন্ডেক্স ইনভেস্টিং বা ডেরিভেটিভস এর ক্ষেত্রে সীমিতভাবে চালু করা যায় কিনা, কল অপশন বা পুট অপশন বা ইন্ডেক্স শর্টিং বা লং টার্ম ইনভেস্টমেন্ট, বিভিন্ন ধরনের ভেহিকেল আছে। সেটা করলে বাজারের গতিশীলতাটা আর একটু বাড়তো, সেক্ষেত্রে ইন্টারমিডিয়ারিদের জন্য সার্ভাইভ করাটা বেটার, মোর ভায়াবল হতো। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে কনসিডার করে দেখা যায়। জি, একটু অন্য প্রসঙ্গে আসি। ডিভিডেন্ড মৌসুম চলছে, এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংক কিন্তু ডিভিডেন্ড প্রকাশ করেছে তাদের। আরেকটা বিষয় হচ্ছে এই সময় কিন্তু ব্যাংকের হিউজ পরিমাণ প্রফিট করেছে, তো কি ধরনের ডিভিডেন্ড প্রত্যাশা করছেন? আমার মনে হচ্ছে যে যে সকল ব্যাংক, আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বিভিন্ন সময় তালিকা পাই যে কোন ব্যাংকের নন পারফর্মিং লোন কিরকম, কোন ব্যাংকটা সুস্থ অবস্থায় আছে, কোনটা কোন ব্যাংকের অবস্থা ভালো কি খারাপ। তো আমরা জানি যে পুঁজিবাজারের 8 থেকে 10টি ব্যাংক বা আরো বেশ কিছু ব্যাংক বেশ ভালো ক্যাপিটাল অ্যাডিকুয়েসিতে আছে। তো যাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ভালো, তারা রেকর্ড প্রফিট করতে থাকবে এবং ইনশাল্লাহ রেকর্ড ডিভিডেন্ডও দিতে পারবে। এবং আমি মনে করি যে বিনিয়োগকারীদের তারা হতাশ করবে না, সাবস্টেনশিয়াল ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করবে, স্পেশালি যাদের ক্যাপিটাল শর্টফল নেই। এর মধ্যে আমাদের ব্যাংকিং সেক্টরে আসলে কয়েকটা ভাগ হয়ে গেছে। একটা ভাগে হয়ে গেছে যে যারা দীর্ঘদিন ধরে ব্যাংকিং ব্যবসার সাথেই জড়িত এবং ভালোভাবে কাস্টমার সার্ভিস দিয়েছে, ডিপোজিট সংগ্রহ করেছে, প্রপার লোন বুক মেনটেন করেছে, তাদের কাছ থেকে বিনিয়োগকারীরা খুবই ভালো ডিভিডেন্ড এক্সপেক্ট করতে পারেন। আর কিছু ব্যাংক আছে যে যারা রিসেন্ট টাইমে আসলে সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের জন্য ভালো ডিভিডেন্ড দেওয়াটা হয়তো ডিফিকাল্ট হতে পারে। জি, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন সামনে বাজেট, এই বাজেটেই বা পুঁজিবাজারের জন্য আসলে কি ধরনের ডেকোরাম থাকা উচিত বা কেমন ধরনের পরিকল্পনা করা উচিত? বাজেটে পুঁজিবাজারের জন্য আহ, শুধুমাত্র আমি বলবো যে আহ, আলাদাভাবে অর্থের সংস্থান দিতে হবে, এটার প্রয়োজন আমি মনে করি না। পুঁজিবাজার নিজস্ব গতিতেই চলা উচিত। বাট বিনিয়োগকারীরা যাতে আহ, বিনিয়োগের মাধ্যম হিসেবে পুঁজিবাজারকে কনসিডার করেন, সেই জন্য একটা ইনসেন্টিভ স্ট্রাকচার হওয়া উচিত। আমার মনে হয় যে আমাদের বর্তমানে যে পুঁজিবাজারের কর হার আছে বিনিয়োগকারীদের জন্য বা ইনসেন্টিভ স্ট্রাকচার আছে, এটা আসলে ইন্ডিভিজুয়াল বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটু ডিসকারেজিং হয়ে যাচ্ছে। স্পেশালি আমাদের আশেপাশের কান্ট্রি যদি স্ট্যান্ডার্ড ধরি, আর ডেভেলপড কান্ট্রির স্ট্যান্ডার্ডে ধরলেও আমরা একটু উপরের লেভেলেই আছি। কারণ দ্বিতীয় কথা হলো যে ডেভেলপ কান্ট্রিগুলোতে যে গভর্নেন্স স্ট্রাকচার ডেলিভার করা হয়, আমাদের তো সেই লেভেলে ডেলিভার আমরা করতে পারি না। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের ইনসেন্টিভাইজ করার জন্য একটা স্ট্রাকচার রাখা উচিত। দ্বিতীয় হলো যে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার জন্য যারা অতালিকাভুক্ত আছে তাদেরকে তালিকাভুক্ত করার জন্য একটা ইনসেন্টিভ স্ট্রাকচার রাখা উচিত। এই ইনসেন্টিভ স্ট্রাকচার রাখাটা হলে আমি মনে করি যে দীর্ঘমেয়াদে আমাদের করের ভালো যে কোম্পানিগুলো আয়, পুঁজিবাজারে ট্যাক্স আসবে। রেভিনিউ, এটা কিন্তু বেড়ে যাবে। এটা জি, কিন্তু বেড়ে যাবে ধন্যবাদ এই কারণে সময় যে দেওয়ার।
আপনার দীর্ঘমেয়াদে আম, স্বচ্ছ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কর আহরণ, রাজস্ব আহরণ বাড়াতে সহায়তা করে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।